নমস্কার, আপনারা দেখছেন ট্রাইবস টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি শান্তনু। শুরু করছি নীতি নির্ণয় না দুর্নীতির আরও একটি গুরুত্বপূর্ণ পর্ব। আজকের পর্ব বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই জন্যই কারণ আজকে আমাদের অতিথি যিনি আপনাদের খুব পরিচিত একজন ফিল্ম স্টার, অ্যাক্ট্রেস, খুব রিনাউন্ড অ্যাক্ট্রেস। তাকে আপনারা চলচ্চিত্রে দেখেছেন, বিভিন্ন ক্ষেত্রে দেখেছেন, খুব পরিচিত গ্ল্যামারাস ওয়ার্ল্ডের একজন। কথা না বাড়িয়ে একদম পর্বে ঢুকবো, আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। বাদিকে বসে আছেন প্রখ্যাত অভিনেত্রী মৌবনী সরকার। নমস্কার মৌবনী, আপনাকে ট্রাইবস টিভি বাংলা স্টুডিওতে এবং নীতি নির্ণয়নের দুর্নীতি অনুষ্ঠানে স্বাগত। আমি কথা না বাড়িয়ে সোজা আপনাকে প্রথম প্রশ্ন করব। একজন অভিনেত্রী আপনি, আপনার কোনো পলিটিক্যাল কালার নেই, আপনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। আজকে এই যে দুর্নীতি, যে পরিমাণ দুর্নীতি আপনি দেখছেন, শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, খাদ্য বলুন, সব ক্ষেত্রে যেখানে যাচ্ছে, কিভাবে ব্যাখ্যা করবেন? মানে বিইং অ্যান অ্যাক্ট্রেস, আপনার প্রাথমিক রিয়াকশন কিভাবে বলবেন? আমার যেটা মনে হচ্ছে যে জাস্ট কিছু দিন আগে পর্যন্ত একটা আমরা ন্যাচারাল অ্যালগোরিদম, যেটার ব্যাপারে আপনাকে আগেও বলছিলাম, যে সেইটাতে আমরা সবাই অভ্যস্ত ছিলাম যে ভালো কাজ করলে একটা মানে সুফল পাওয়া যায়। কিন্তু এই যুগে এমন একটা টাইম আমরা চোখের সামনে ফিল করছি সবাই, যে আমরা প্রচুর পরিশ্রম করলাম কিন্তু তার কোনো রেজাল্ট পাচ্ছি না আমরা। কারণ রেজাল্টটাকে আসতে দেওয়া হচ্ছে না। কারণ যেভাবে রেজাল্ট আসে, যেভাবে খুব পরিশ্রম করলে একটা সুন্দর জিনিস সৃষ্টি করা যায়, সেই জায়গাটাকে কীরকম এলোমেলো করে দেওয়া হয়েছে। এবং সর্বস্তরে যেসব জায়গাতে, আমরা তো ফিল্মের জগৎ বলি, কিন্তু ফিল্মের জগৎ অ্যাকচুয়ালি শিক্ষার আর আলোর জগৎ। কারণ আমরা সেখান থেকে অনেক কিছু জানতে পারি, বুঝতে পারি, অনেক দিক রয়েছে যেগুলোকে তুলে ধরতে পারি। এবং সেখানে একটা বিচ্ছিরি রকমের ফিল্টার আমার মনে হচ্ছে অ্যাপ্লাই করা হচ্ছে, যাতে সত্যি কথাটা মানুষের কাছে গিয়ে না পৌঁছায়, সত্যি জিনিসগুলোকে ঢেকে দেওয়া হয়, ভুল মানুষকে সেই জায়গাগুলো, মানে ইম্পর্ট্যান্ট জায়গাগুলোতে প্লেস করে একটা নির্দিষ্ট সার্কেলের কথা শুধু বলা যাতে যায়। এবং এইভাবে আমাদের কিন্তু যে পরিকাঠামো, সেটা নষ্ট হয়ে যাচ্ছে। মানে আমরা সবাই জানি যে যে কোনো জিনিস একটা রুলের ওপর মেনটেন হয়, এবং সেই রুল যদি আমরা ফলো না করি, সেই রুল যদি আমরা রেসপেক্ট না করি, তাহলে কিন্তু আমরা এন্ড রেজাল্ট তো পাবোই না, অরাজকতা দেখা যাবে। তো সর্বস্তরে আজকে যেখানেই আমরা যাচ্ছি, এই পুরো ডাক্তারদের জগৎটা চোখের সামনে আমরা দেখতে পেলাম। রাস্তায় পুজোর সময় পর্যন্ত আপনারা আমরা প্রত্যেকেই জানি, আমরা সবাই দেখেছি যে আরজি করে কি সাংঘাতিক রকমের একটা মানুষের অস্বস্তির বহিঃপ্রকাশ। কারণ অতটাই হেল্পলেস মানুষ এই মুহূর্তে ফিল করছে। তারা এটা আই এম শিওর যে ঘরে ঘরে এই মুহূর্তে ফিল করছে যে আমরা সবাই মিলে পরিশ্রম করছি, কিন্তু পরিশ্রমের কোনো ফল আমরা পাচ্ছি না যেরমভাবে আসা উচিত ছিল, বা যেরমভাবে আমরা পেয়ে অভ্যস্ত। কারণ আমার ক্লিয়ারলি মনে হচ্ছে যে খুব এই যে সাদা মাটা একটা ইকুয়েশন, যেখানে একটা গরিব মানুষ সে পরিশ্রম করলো এবং সে টাকা পয়সা পেল, এইটার মতো একটা সিম্পল ইকুয়েশন আর কোনো ইকুয়েশনই না। কিন্তু এখানে যদি আমি এরকম করে দিই যে গরিব মানুষটা যদি পলিটিক্যাল ইনফ্লুয়েন্সে এলো তবেই সে খেতে পেল, তখন কিন্তু অনেক রকমের কোয়েশ্চেন আমাদের মনে উঠবে যে পলিটিক্যাল পার্টিতে যোগদান করার পরে আমরা করছিটা কি। মানে এই পলিটিক্যাল পার্টি যার ওপর এত বিশ্বাস, এত গরিব মানুষের, এত সিম্পল মানুষের অন্ধবিশ্বাস, তো এই অতটা অন্ধবিশ্বাস করে আলটিমেটলি আমরা পাবোটা কি? এখানেই মৌবনী, আপনাকে আমি জিজ্ঞেস করবো, আমাদের এই অনুষ্ঠানে তো বিভিন্ন পেশার মানুষজন এসছেন আগে। এই যে আপনি যে অ্যাসপেক্ট নিয়ে আমাকে বললেন, সেখানে দুর্নীতি তো দুর্নীতি, তা দুর্নীতি কি নীতির জন্যই করছে, নাকি দুর্নীতির যে ডেফিনেশন সেটাই তো আজকাল বদলে গেছে? হ্যাঁ, আমি যদি দেখি একজন ডাক্তার বা ইঞ্জিনিয়ার চোখের জল ফেলছে, এবং একটা মানুষ যে কিছু করে না সে তার থেকে বেটার আছে, তখন আমি এটাই বুঝবো যে সামাজিকভাবে আমাদের একটা কোনো অঘটন ঘটেছে, যে কারণে শিক্ষিত, সুস্থ, ভদ্র যারা, তাদের কোনো
যোগ্যতা নেই, তারা কোনো কাজ পাচ্ছে না, তাদের মধ্যে এরকম একটা সিচুয়েশন দেখা দিয়েছে যে তারা যাই করুক না কেন, তারা যদি পলিটিক্যাল কোনো একটা সংস্থার সাথে যুক্ত হয় তাদের একটা ফিউচার রয়েছে, এছাড়া নেই। তো আমার বক্তব্য যে পলিটিক্স কি আমাদের সর্বস্তরে রুল করবে, মানে শুধুই পলিটিক্স থাকবে আর কিচ্ছু থাকবে না? আর পলিটিক্যাল সিস্টেম যেটা মানুষেরই তৈরি করা, সেটা তো মানুষ তাদের স্বার্থে তৈরি করেছিল। এটা কোন সিস্টেম যে সিস্টেমটা রাক্ষসের মতো গ্রাস করে নিচ্ছে আমাদের সবাইকে, মানে উল্টো হয়ে গেছে। যে এআই এর জগতে আমরা এখন ভাবছি যে মানুষ আগে না এআই আগে। বড় কথা বললেন, বড় কথা বললেন। তো এআইটাকে বাদ দিয়ে যদি আমি ওখানে পলিটিক্স ঢুকিয়ে দিলাম, তো মানুষ আগে না পলিটিক্স আগে? অ্যাবসলিউটলি। এখানে মৌবনী, অবভিয়াসলি আমি নেক্সট কোয়েশ্চেন করবো যে আপনি গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে বিলং করেন, আপনি অনেক সিনেমা করেছেন, অনেক বড় বড় অ্যাক্টরদের সঙ্গে করেছেন, আপনারা সবাই দেখেছেন। আজকে আমার প্রশ্ন যে এই যে যারা দুর্নীতি করছে তারা তো একটা রাজনৈতিক দলের ছত্রছায়া, অবশ্যই শাসক দল, কিন্তু এই দুর্নীতির বেস কোথায়, এটাই আমার প্রশ্ন। এবং এই বেস ভবিষ্যতে আপনি কিভাবে দেখছেন? সামনেই ভোট, আমি ফিমেল ভোট নিয়ে পরে আসবো, কিন্তু আমার প্রশ্ন এই বেস কোথায় এবং এটা এত দূর এগুলো কিভাবে? আমার মনে হয় লোভের থেকে এগিয়েছে। কারণ মানুষ আজকালকার যুগে এটাই বিশ্বাস করতে শিখে গেছে যে হঠাৎ করে লাভ দিয়ে একটা কোনো জায়গায় পৌঁছে গেলে সে অনেকটা বেশি অন্য মানুষের থেকে ভালো থাকবে, কিন্তু লাভ দিয়ে পৌঁছে গিয়ে তারপরে সেটাকে মেনটেন করতে হবে, এই কথাটা ভুলে গেছে মানুষ। আমার যেটা মনে হয় যে মানুষ যখন শিক্ষিত হবে, সে যখন জানবে যে আমার ফিল্ড বা আমার স্ফিয়ার, সেখানে এই জিনিসগুলো করলে আমি এমনিই চলতে পারবো, আমার কারোর হাত ধরতে লাগবে না, তখন কিন্তু নিজের ব্যক্তিসত্তা হোক বা ডিসিপ্লিন হোক, নিজের পড়াশোনাটা অ্যাকচুয়ালি গাইডিং ফোর্স হিসেবে তাকে প্রোটেক্ট করে। কিন্তু আমাদের বিশ্বাসটা হয়ে গেছে এখন নিজের থেকে বেশি বাইরের ওপরে, যে অন্য কেউ এসে আমাদের বাঁচাবে, অন্য কেউ এসে আমাদের কাজটা করে দেবে, আমরা কাজ করব না কিন্তু আমরা খেতে পাবো। এই যে ইকুয়েশনটা, এই যে ভুল জিনিসে বিশ্বাস, এটা কোনো দেশে কোনোভাবে কোনো যুগে হয়নি এবং হবেও না। এটা প্র্যাকটিক্যাল কথাও না যে আমি কাজ করব না, আমি অন্য কিছু করব, আমার জ্ঞান নেই কিন্তু আমি পার পেয়ে যাব। এই যে ইকুয়েশনটা, এটাই তো ভুল। মানে যোগ্যতার মাপকাঠি নেই বলতে চাইছি। হ্যাঁ, আমি একদম ওপেনলি বলছি যোগ্যতার মাপকাঠি। হ্যাঁ, আমার এই যে আমার সমবয়সী যারা সব অ্যাক্টর্স অ্যাক্ট্রেসেস, যারা কিছু না জেনে না বুঝে পলিটিক্যাল স্ফিয়ারে তারা নেতা মন্ত্রী স্তরে এখন ডিকটেশন দিচ্ছে সবাইকে, আমি তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললাম যে তারা কোন জিনিসের বেসিসে, কোন ব্যাকগ্রাউন্ডের বেসিসে, কোন শিক্ষার বেসিসে পলিটিক্সে এসছে, এবং তারা কোন সাহসে মানুষকে একটা নতুন দৃষ্টিকোণ দেখাচ্ছে। তাদের তো সেই বয়স, সেই অভিজ্ঞতা, সেই পড়াশোনার একটাও নেই। তো তারা তাদের মেন স্ফিয়ার, মানে আমি ধরলাম আমাদের ক্ষেত্রে ফিল্ম আর্টিস্ট বা আর্টিস্টদের ক্ষেত্রে আর্টিস্ট্রিটাকে সেকেন্ডারি ধরে নিচ্ছে একটা অল্প বয়সে, মানে একদম সে সবে সবে একটুখানি লাইট পেয়েছে তার ফিল্ডে, সেখান থেকে সে একটা অন্য ফিল্ডে মানুষকে গাইড করার মতো পজিশন সে নিয়ে নিল। আমার তো প্রথমেই এখানে একটা ভুল মনে হয়েছে যে আমি যখন অত বড় একটা রেসপন্সিবিলিটি নিলাম, তাহলে আমার তো টাইম আর স্পেস থাকতে হবে আমার প্রথম রেসপন্সিবিলিটিটাকে ফুলফিল করার জন্য, নাকি একটা আর্টিস্ট হয়ে আমাদের পশ্চিমবঙ্গের বুকে, বাংলার বুকে আমাদের কোনো ভবিষ্যৎ নেই। অ্যাকচুয়ালি তারা সেটাই তুলে ধরেছেন এবং এটাই প্রত্যেকটা স্ফিয়ারে দেখিয়েছেন যে আজকে যদি বাংলাতে নতুন আর্টিস্ট না হয়, কোনো নায়ক বা নায়িকা, সেই অর্থে নতুন মুখ যাকে দেখে আমার হাউসফুল হবে, আমার আশেপাশে সমস্ত এক্সপেকটেশন ফুলফিলড হবে। কারণ সর্বস্তরে আমরা দেখতে পাচ্ছি যে যখনই আমরা নিজের ক্রাফটের থেকে বেশি পাকা হয়ে যাচ্ছি, একদম ওপেনলি বলছি, মানে আমি সব জানি, আমার কিচ্ছু পড়াশোনা করতে হবে না, আমি সমস্তটা জানি, আমি জাস্ট কটা মানুষের সাথে একটু রাবিং শোল্ডার্স করব এবং দেখা যাবে আমি তত্তর করে এগিয়ে গিয়ে কোন একটা সিটে যেন বসে পড়লাম, সেখান থেকে সব হয়। তো আমি ইনভিজিবল সিটটাকে কোয়েশ্চেন করছি যেখান থেকে সব হয়, যে এই যে ভেতর থেকে একটা নতুন সিস্টেম, মানে সিস্টেম একরকমের হয়, সেটা এতদিন ধরে তৈরি হয়েছে, এডুকেশনের সিস্টেম, বিশ্বাসের সিস্টেম।
এই যে টেকনিশিয়ানের সাথে আমাদের যে একটা সুন্দর সম্পর্ক, আর্টিস্ট টেকনিশিয়ানের যে সম্পর্ক সেই অসম্ভব- বিশ্বাসই আছে হ্যাঁ, অবিশ্বাসের একদম দিকে চলেছে। একদম কারণ কখনোই আমরা যে জিনিসগুলো থেকে নিজেদের তৈরি করেছি সেটাকে কোয়েশ্চেন করতে পারি না। একদমই। কিন্তু এখন ওই টার্মাইট ধরেছে ওই সব জায়গাগুলোতে, যেখানে আমাদের বেস, যেখানে আমরা একদম চোখ বন্ধ করে ভরসা করতে পারতাম, বেশ। যেরকম আমাদের ভাতটা যেটা আমরা খাচ্ছি সেটা প্লাস্টিক রাইস কিনা আমরা তো বুঝতে পারছি না, Right. কারণ দুর্নীতি এই লেভেলে ঢুকে গেছে সিস্টেমের মধ্যে যে আমরা কাউকেই কেউ বিশ্বাস করতে পারছি না। আজকে যারা বন্ধু বান্ধব, যারা দিনে 3 থেকে 4 বার করে কিরে মৌবনি কেমন আছিস, সেই জিনিসটা পলিটিক্যাল কালারের জন্য রাতারাতি চেঞ্জ করতে পারে। আমি তাদেরকে এটা খুব প্রশ্ন করছি, disheartening। খুব ডিসহার্টনিং, কারণ মানে বন্ধুত্ব বিক্রি হচ্ছে, বন্ধুত্ব বিক্রি হচ্ছে, পজিশন বিক্রি হচ্ছে, স্তর লেভেল। না, এখানে মানে আমি একটা জিনিস বলি, যেখানে চাকরি বিক্রি হয়, হ্যাঁ। আপনারা দেখেন আমাদের এখানে হ্যাঁ। কিন্তু চাকরিওয়ালা শিক্ষক শিক্ষিকা এসেছেন এবং হ্যাঁ। সেই লিঙ্ক আমি পরে আপনাকে পাঠাবো। এখানে একজন শিক্ষিকা বলছেন বসে যে আমার বাচ্চারা যখন ছোট ছিল তখন আমি পরীক্ষা দিয়েছি, আজকে বড়, তাকে আমি কি বলবো, আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। হ্যাঁ, একদম হ্যাঁ, তাই। তো যেখানে চাকরি বিক্রি হচ্ছে, শিক্ষা বিক্রি হচ্ছে, সেখানে তো বন্ধুত্ব বিক্রি হবেই। একদম তাই, কোনো ভ্যালিউ নেই এখন বাবা মায়ের ওপর দিয়ে কথা বলা, কারণ যখন আমরা রেসপেক্ট এলিমেন্টের থেকে মানুষ মানে শ্রদ্ধা ভক্তি কথাগুলো তার মধ্যে থেকে জন্মায়। আজকে আমি যদি আমার সিনিয়র আর্টিস্টদেরকে একেবারে বিচ্ছিরি রকমভাবে তাদের সাথে ব্যবহার করে পার পেয়ে যাই, এবং সেটা যদি আরও 5টা নতুন জেনারেশনের ছেলেমেয়ে দেখে এবং শেখে ওর থেকে, তাহলে আমাদের পরের দিনটা তো তার আর কোনো রকমের ভাবেই, মানে কোনোভাবেই আমরা তাকে একটা কোনো নতুন জিনিস দিচ্ছি এটা আসবে না। প্রথমত হলে যে ছবি চলছে, সে ছবি চলার মধ্যেও কোন ছবি চলবে কোন ছবি চলবে না, কোন ছবি দেখালে পলিটিক্যাল কালার সেভ হবে, সেই ধরনের অ্যালগোরিদমে কেন আমরা আসছি? কারণ এখানে আজ তো এমন একটা জায়গা হওয়ার কথা যে আমাদের যদি কোনো প্রতিবাদ করতে হলো, অ্যাটলিস্ট একটা ফ্রিডম অফ এক্সপ্রেশন আমাদের থাকবে, যে এটা ন্যায় বা এটা অন্যায়, এটা আমাদের প্রত্যেকের অধিকার। সেই অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে এবং সেই অধিকার অ্যাট্যাক্ট হচ্ছে, এবং আমরা জানি না কী কারণে এত ভীতু হয়ে গেছি যে আমরা সেই জিনিসটাকে খোলাখুলি বলতে পারছি না, শেয়ার করতে ভয় লাগছে। এই কারণে হয়তো যে এবার বোধহয় আমার পজিশনটা গেল, বা এবার বোধহয় আমাকে থ্রেটেন ফিল করতে হলো। হ্যাঁ, এই জিনিস চলছে, হচ্ছে, আমার সাথেও হয়েছে একেবারে। বেশ মৌবনি, আমরা সেই অ্যাসপেক্টে পরে যাব, লাস্টের দিকে যাব, শেষের দিকে, কিন্তু তার আগে বলি, আপনি একজন মহিলা, এই যে অপারেশন সিন্দুর নিয়ে প্রধানমন্ত্রী যখন আসছেন কিংবা কেন্দ্রীয় সরকারের লোকজন আসছেন, আপনার কিন্তু কোনো পলিটিক্যাল কালার নেই, আপনি একজন অভিনেত্রী হিসেবে আমাদের আজকে এই পর্বে এসেছেন। সেখানে অপারেশন সিন্দুর শুনলে রাজ্য সরকার প্রশাসক যারা আছেন এই মুহূর্তে, তারা অন্যভাবে রিয়্যাক্ট করছেন। তা আমার প্রশ্ন, এই মহিলা ভোট, সব মহিলা ভোট, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে যা যা প্রকল্প আছে মহিলাদের জন্য, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পর অনেক কিছু করেছেন। আজকে আমার প্রশ্ন আপনার কাছে, 11 সালে আসার পর আজ এই যে পরিবর্তন, কারণ কি? সেই মানুষ আর এই মানুষটা কি এক? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, মহিলা ভোট একটা বড় অ্যাসেট, মহিলাটা কি আর বিশ্বাস রাখতে পারবে? আমার মনে হয় মহিলারা তো কেন্দ্রবিন্দু, পরিবারের কেন্দ্রবিন্দু, যেখান থেকে আমরা অনেক কিছু শেখাতে পারি, দেখাতে পারি, এবং সেই মহিলাদেরকে আমাদের সমাজ কিছুটা হলেও খারাপ রেখেছিল, যে কারণে তাদের মনে কিছুটা দুঃখ ছিল। কিন্তু সেই দুঃখটাকে যদি মানুষ বাজেভাবে ব্যবহার করে এবং তাকে আরও দুঃখজনক জায়গায় নিয়ে যায়, যেখান থেকে তার হাজব্যান্ডের কোনো চাকরি নেই, তার ছেলের কোনো ভবিষ্যৎ নেই, বৌমা কাকে বিয়ে করবে জামাই নেই, মানে এইরকম একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে যেখানে মানুষ ভরসা পাচ্ছে না বাইরের জগৎটাকে। তো সেই জগতের সৃষ্টি তো সেই ঘরের বৌমারাই সৃষ্টি করছেন। তাদেরকে একটু বেশি বুঝতে হবে এই মুহূর্তে যে কিভাবে তাদেরকে ট্রিট করা হচ্ছে। এবং আমরা যদি দেশ মাতার কথা বলি, আমাদের দেশ ভারতবর্ষ একটা খুব সুন্দর দেশ, যেখানে নানা জাত একসাথে হাতে হাত মিলিয়ে থাকে, এবং এই পরিবেশে আমরা অভ্যস্ত। এরকম না যে কেউ কাউকে অ্যাটাক করছে বা কেউ কারোর বিরুদ্ধে যাচ্ছে, কিন্তু এমন কিছু যদি ঘটাই যেখানে আমাদের যারা গভর্ন করছে, যেটা
তৈরি হয়েছে ভোট দিয়ে একটা সিস্টেমের মাধ্যমে। সেই সিস্টেমটাকে যদি আমরা বলি যে এই সিস্টেমটা সিস্টেম নয়, আমার সিস্টেমটাই সিস্টেম, তাহলে কিন্তু একটা বিশাল বড় কোয়েশ্চেন মার্ক আসে যে আমরা কতটা বুঝতে পারছি বা আমাদের শিক্ষা সংস্কৃতিটা কোন জায়গা থেকে আসছে। যদি এই রকম বিশ্বাসের জায়গা থেকে আসে যে একটা মাসল পাওয়ারে দেশ চলতে পারে, মাসল পাওয়ারে কোনো উন্নতি বা সুচিন্তা মানুষের মনে আসতে পারে না, তাহলে তো জাঙ্গল রুলই চলতো। আর সেই জাঙ্গল রুলকে আমরা আবার কি ইনভাইট করছি, সেটাই তো মনে হচ্ছে যে আমরা যেহেতু বিশ্বাসটা এমন একটা মানুষের হাতে তুলে দিচ্ছি যে সিন্দুর অপারেশনের মতো একটা অপারেশন, যেখানে দেশ আমরা চাইছি সুরক্ষিত বেচতে আসছেন বলা হচ্ছে। হ্যাঁ, সিঁদুর বেচতে আসছে প্রধানমন্ত্রী, সিঁদুর বিক্রি করছে। এটা একটা মানে অসম্ভব বিচ্ছিরি রকমের কথা। কারণ আমি নিজে বলছি, আমি কাশ্মীরে গেছিলাম এই দিওয়ালিতে, সেই সময় আমি বিএসএফ ইন্ডিয়ার ক্যাম্পে থাকি এবং আমাদের বিএসএফ ইন্ডিয়া যে অসাধারণ কাজ করছে সেটার কিছুটা নমুনা আমি দেখতে পাই। কারণ দিওয়ালির রাত্রিরে আর্মির অফিসারদের স্ত্রীদের সাথে আমি তখন দিওয়ালি সেলিব্রেট করছি, সেই সময়টাতে আমাদের ফ্ল্যাগ পোস্টে ফায়ারিং হয় এবং কিছু জিনিস ওখানে যে ঘটছে সেটা নিয়ে আমি পশ্চিমবঙ্গে যখন ফিরে আসি প্রচুর লোককে বলি, প্রচুর প্রেসকে বলি, কিন্তু তারা কভার করে না। এটাই আমার অবাক লাগলো যে প্রেস কি করে কভার করে না। এবং আমরা যখন নিজের সুরক্ষার কথা বলছি যে আমার দেশে অ্যাটাক হচ্ছে, আমার দেশের হয়ে আমি নাগরিক হিসেবে দেশ যাতে সুরক্ষিত থাকে সেইভাবে অ্যাক্ট করব, তাহলে সেই সময় সেই ফ্র্যাজাইল মোমেন্টে যদি আপনি একটা পরিবারের কথা ভাবুন, আপনার বাড়ির ভেতরে চোর ঢুকছে, সেই সময় আপনি কি আপনার বাবার আগেনস্টে যাবেন? এটা তো হয় না। একদম খুব বড় কথা বললেন, একদম খুব বড় কথা বললেন। আপনার যেহেতু আপনি বাবা হিসেবে বললেন, আপনার বাবাকে প্রত্যেকে চেনেন এবং তার পরিচয় আমরা সবাই জানি। তো সেখানে দাঁড়িয়ে এই যে হিন্দুত্ব, মমনি, হিন্দুত্ব নিয়ে আজকে বিরোধী দল সবার মধ্যে বলছে হিন্দু হিন্দু ভাই ভাই, সব হিন্দু এক হও। রাজ্য সরকারের বিরুদ্ধে একটি সম্প্রদায়কে দূষণের অভিযোগ হচ্ছে। এই বিষয়ে আপনার কি স্টেটমেন্ট? আমার এটাই মনে হয় যে আমাদের রিলিজিয়াস যে চিন্তাধারা, সেই রিলিজিয়াস চিন্তাধারার সাথে যখন আমরা পলিটিক্যাল কোনো একটা এজেন্ডাকে আমরা অ্যাড করে নিজেদের বেটারমেন্ট চাইছি, তখন সেই পলিসিগুলো যেখানেই হচ্ছে না কেন, যে গভর্নমেন্টেই হচ্ছে না কেন, সেটা কিন্তু অ্যাগেনস্ট ম্যানকাইন্ড। মানে এটা রিলিজন থাকবে রিলিজনের জায়গায় এবং সেই রিলিজিয়াস বিলিফ থাকবে রিলিজিয়াস বিলিফের জায়গায়। সেটা পলিটিক্সে আমি ইউজ করে সেটা ডিভিডেন্ড পাবো না কখনোই। কারণ অলওয়েজ দেখা গেছে যে রিলিজিয়াস সেন্টিমেন্ট মানুষের কাছে খুবই একটা প্রাইভেট ইমোশনের মতো কাজ করে। তো সেই প্রাইভেট ইমোশনটাকে আমরা কখনোই মিসইউজ করতে পারি না। আজকে একজন মানুষ হিন্দু এবং তার একটা বিশ্বাস রয়েছে, সেই বিশ্বাসের ওপর কেন্দ্র করে সে অনেক কিছু করে, সেটাকে অপমান করার রাইট আমাদের নেই। আর যদি কেউ সেটাকে অপমান করে দেশ হিসেবে, একটা দেশ হিসেবে যেখানে মেজরিটি হয়তো প্রত্যেকটা রিলিজিয়াস সেন্টিমেন্টকে রক্ষা করে কথা বলা হচ্ছে, সেখানে কিন্তু হিন্দু হিসেবেও একটা প্রোটেকশনের প্রয়োজন রয়েছে। সেই প্রোটেকশন যদি থ্রেটেন্ড হয় কোনোভাবে, তখন তো মানে সেই যে রিলিজিয়াস সেন্টিমেন্ট অ্যাটাকড হচ্ছে সেই অ্যাটাকের বিরুদ্ধেই কথা বলতে হবে, মানুষ হিসেবে কথা বলতে হবে আনবায়াসভাবে। আজকে একটা ইসলাম ফলো করার লোক সে যদি কষ্ট পায়, আর একজন হিন্দুইজম ফলো করা লোক সে যদি কষ্ট পায়, কষ্টটা তো চেঞ্জ হচ্ছে না। মানুষের স্তরে আজকে যদি চাকরি যায়, এটা কি শুধুমাত্র কিছু লোকের জন্য চাকরিটা যাবে? আর আজকে যদি একটা আমরা রিলিজিয়াস সেন্টিমেন্টের মধ্যে দিয়ে, না তোমাকে আমি অনেক বেটার রাখবো যদি তুমি এই পলিটিক্যাল কালারে চলে আসো, এই ক্লেমটা যদি করে, বেশি দিন গেলেই তারপরে যদি অন্য রিলিজিয়াস কমিউনিটির থেকে কোনো সেরকম একটা বিশাল বড় প্রপাগান্ডা শুরু হয়, তখন তাকে ফেস করতে হবে, তাকে না হয় লড়াই করতে হবে। তার মানে কি, এটা হচ্ছে একটা ডিসফাংশনাল কেওটিক, মানে একে অপরের মধ্যে ব্রাদারহুড ফেল করানোর পলিসি, যেখানে আমরা একে অপরের সাথে হাত মিলিয়ে থাকবো না, এটা প্রথমেই ভেবে নিচ্ছি। আমরা একে অপরের সাথে ঝগড়া করব,
আর আমার ছোটোবেলাটার কথা বলছি, আমার আশেপাশে হিন্দু মেয়ে রয়েছে না, মুসলিম মেয়ে রয়েছে না, জৈন মেয়ে রয়েছে না, পাঞ্জাবি মেয়ে রয়েছে, আমার কখনোই সেটার ব্যাপারে কোনো মানে জ্ঞান ছিলই না, দরকারও পড়তো না, কারণ আমি জানতাম আমার বন্ধু আমার পাশে রয়েছে। একদমই, সেটাই সবথেকে বড় পরিচয়, সেটা সবথেকে বড় পরিচয়। ওকে মোমনি, আমরা শেষের দিকে এবার যদি একটু আপনার প্রফেশন নিয়ে কথা বলি। এতক্ষণ তো অনেক কিছু নিয়ে আপনি বললেন। রিসেন্টলি আপনি এত সিনেমায় কাজ করেছেন আমরা জানি, এবং অনেক বড় অ্যাক্টরদের সাথে আপনি কাজ করেছেন। এই মুহূর্তে একটু সাবডিউট লাগছে, যাচ্ছে টাইম, এবং আপনাকে কম দেখা যাচ্ছে স্ক্রিনে, কেন? কারণ আমি এই কথাই বলবো যে আমি যখন ইন্ডাস্ট্রিতে ঢুকলাম, যখন বুম্বাদার সাথে কাজ করলাম, বুম্বাদা সুপারস্টার অফ আর ইন্ডাস্ট্রি, বুম্বাদার অপোজিটে কাজ করা একটা বিশাল ব্যাপার। তো সেই সময় আমার এখনও মনে আছে, বুম্বাদা আমাকে বলেছিল যে মৌবনি, তুমি কিন্তু কখনোই বেঙ্গল ছেড়ে চলে যেও না, কারণ অ্যাজ অ্যান আর্টিস্ট, অ্যাজ আ ফিগার, যে বেঙ্গলি ছবিকে এই জায়গা থেকে প্রোটেক্ট করছি, মানে সেই জায়গা থেকে আমি চাই যে তুমি বাংলায় কাজ করো। আমি তার এই কথাটা খুব শ্রদ্ধা জানিয়ে ফলো করেছিলাম। আজকে সেই বুম্বাদাকে বাইরে গিয়ে কাজ করতে আমরা দেখছি, এবং সেই রেভলিউশনারি একজন মানুষ, যার হাত ধরে আমার জীবনটা শুরু হলো, সে কিন্তু নিজেকে ফ্লেক্স করছে। তার মানে এই কথাগুলো আমরা ভাবতে পারি বা বলতে পারি যে তারও হয়তো কোনোভাবে এটা সহ্য হচ্ছে না, একজন সুপারস্টারের জন্ম আবার হবে কি না সেটা নিয়ে কিন্তু আমাদের চিন্তা হচ্ছে। এবং আজকে আমাদের ইন্ডাস্ট্রির এই টালমাটাল পরিস্থিতি, আমি যদি চাইও আজকে আগের মতো, আগে যেরকম বছরে আমার 3-4টে করে ছবি এমনি আসতো, এখন ছবির সংখ্যা কমে গেছে। এখন যদি আমি হলে আসতে চাই, যে প্যারামিটার্স, সেই প্যারামিটার্সগুলো যেন জোলো হয়ে গেছে। মানে হলে প্রফিট রেশিও পাওয়ার জন্য যে জিনিসগুলো করলে মানুষ প্রফিটমুখী হবে, সেগুলোকে ইচ্ছাকৃতভাবে বন্ধ করা হচ্ছে। তাই জন্য আমার ছবির সংখ্যাও কমেছে, এবং হয়তো যেখানে 3টে বার আমি বছরে আসতে পারতাম, সেখানে একটা বার আসা সম্ভব হচ্ছে। কেন? এতে মানে হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট, এটাই জানতে হবে। কি সিন্ডিকেট চলছে এখানে, অনেক অভিযোগ আছে, এবং আমরা এই নিয়ে অনুষ্ঠানও করেছি যে কি ইন্ডাস্ট্রিতে কি সমস্যা। ইন্ডাস্ট্রিতে সমস্যা একটাই, যে একটা পার্টিকুলার পলিটিক্যাল কালার ধরলে তুমি এগোতে পারবে, তা নাহলে পারবে না। এবং সেখানেও সিন্ডিকেট, এবং সেই প্রেশার আমাদের আর্টিস্টদের ওপর ফেলাটা আমার মনে হয় ভীষণ বাজে। কারণ আর্টিস্টরা হয় ফ্রি সোলস, মানে তারা বেসিক্যালি মানুষের দুঃখ কষ্টের একটা ভয়েস হবে, এবং সেই চাপটা যদি আর্টিস্টদের ওপরে এসে পড়ে, সেই কমিউনিটির কিন্তু কোনো ভবিষ্যৎ নেই। আর্টিস্টদের সর্বস্তরে সেই রকম একটা এলিমেন্ট দেওয়া উচিত, যেখান থেকে তারা মানুষের দুঃখ কষ্ট একদম ফ্রিলি তুলে ধরতে পারবে। আজকাল সেই ছবি যেখানে হয়তো কোনো এক্সপ্লোজিভ ম্যাটেরিয়াল রুলিং গভর্নমেন্টের কোনো পলিসি নিয়ে আনা হয়েছে, এবং সেই ছবি দেখানোর চেষ্টা চলছে, সেই ছবি বন্ধ করে দেওয়া হচ্ছে। মানে প্রতিবাদের কোনো জায়গা নেই, প্রতিবাদ হবে না, রাদার কোনো ইন্টেলিজেন্ট আলোচনাই হবে না, ইন্টেলিজেন্স নিয়ে কোনো কাজই হবে না। যত বেশি স্যার করা যাবে তত বেশি ভালো। মানে ভুলকে ঠিক বলা যাবে না, ভুলকে ভুল বলা যাবে না, ভুলকে ভুল বলা যাবে না, ভুলকে ঠিক বলতে হবে, ভুলকে ঠিক বলতে হবে, ভুলটাকে কোনো রকমে গিলে নিয়ে চলতে হবে। এই পলিসিতে যদি কেউ রাজি হয়, তাহলে সে অনেক ছবি পাবে, এবং তার একের পর এক ছবি আসবেও, এবং সে তার রাতারাতি ফ্ল্যাট, গাড়ি, বাড়ি সব কিছু হবে, এবং সেই ধরনের যে পরিকাঠামো। এটা নতুন পলিসি বলছিল আপনি মৌবনি, যে ভুলকে ভুল বলা যাবে না, ভুলকে ঠিক বলতে হবে, ভুলকে ঠিক বলতে হবে, ভুলটাকে নিয়ে চলতে হবে। যদি ভুলের বিরুদ্ধে যদি কোনো কথা বলা হয়, যদি দেখা হয় যে বিচ্ছিরি কাজ চলছে, ব্লু ফিল্মের জগৎ চলছে, তো সেই জগতের মধ্যে যদি আমরা প্রোটেস্ট করি, বলি যেটা কেন চলছে, তো সেই সব বলা যাবে না, সব মেনে নিতে হবে। বেশ মোহনী, আমি পরবর্তী প্রশ্ন করব শেষের দিকে প্রায়। আপনি এত ছবি করেছেন, আপনার এত অভিজ্ঞতা, ইউ আর অ্যান আপকামিং সো ট্যালেন্টেড অ্যাক্ট্রেস, সেখানে দাঁড়িয়ে আগামী দিনে যা চলছে, যে কথা আপনি আজ বললেন ইন্ডাস্ট্রি সম্পর্কে, আমরা হয়তো অন্য একটি পর্ব করব এই নিয়ে, সেখানে আগামী দিনে আপনি কি ভাবছেন? আপনি কি বাংলায় আর থাকবেন? মানে এরপর আপনি বোম্বাদার এক্সাম্পল দিয়ে বললেন, হ্যাঁ একদম, তার মতো সুপারস্টার যদি এই ধরনের কথা আপনাকে বলে থাকে, আপনার ভবিষ্যৎ। আমি এটাই
ফিল করছি যে এখন যেহেতু আমি ওড়িশা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা অ্যাওয়ার্ড পেলাম গভর্নমেন্টের তরফ থেকে, এবং বাঙালি হিসেবে ভিলেনাস রোলে ওখানে একটা ভীষণ চ্যালেঞ্জিং চরিত্রে এই অ্যাওয়ার্ড পেলাম, তারপর অন্য কালচারে অভিনয় করছি, আমি অ্যাকচুয়ালি ফিল করতে পারছি যে অন্য যে কোনো ইন্ডাস্ট্রিতে আমাদের ইন্ডাস্ট্রিতে যে প্রেশার, সেই প্রেশারটা নেই। এবং হয়তো তারা অন্যরকম প্রেশারে আছেন, কিন্তু এই যে একটা অরাজকতা বা এই যে একটা অস্বস্তিকর চাপ যেখান থেকে মানুষ বেটার থাকতে পারবেই না, এইটাকে যে একটা সুন্দরভাবে সৃষ্টি করা কেন হয়েছে, এইটা বোধহয় সম্মিলিত আমরা যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে রয়েছি, এতদিন ধরে পরিশ্রম করছি, আমাদের তো পালিয়ে গেলে হবে না। বেঙ্গল ছেড়ে যদি আমরা বেরিয়ে যাই, বেঙ্গলি না হয়ে যদি আমরা নিজেদেরকে এস্টাবলিশ করতে শুরু করি, তাহলে যারা আমাদের খারাপ চাইছে বা বাঙালি জাতিটার খারাপ চাইছে, তারা হয়তো কিছুটা হলেও সফল হবে। এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ইমিডিয়েটলি আমাদের কোয়েশ্চেন করা উচিত যে এইরকম সিচুয়েশন দাঁড়ালো কেন, কী কারণে? এইরকম সিচুয়েশন তো ছিল না। ছোট্ট একটা লক্ষ্মী দেশ, সেখানে অনেক কিছু হতো। যে আইডেন্টিটিতে আমরা মানে একে অপরের আইডেন্টিটি খুঁজে পেয়েছি হলো যে বাঙালিরা একটা এমন জাতি যেখানে আর্টিস্টরা ঘরে ঘরে তৈরি হয়। সেইখান থেকে এই দিনটা যেখানে আমাদের হাহাকার হয়ে গেছে, এখান থেকে বেরিয়ে গিয়ে বাইরে আইডেন্টিটি লোকে খুঁজে পেতে চাইছে। বাঙালি ভদ্র পরিবারের ছেলে মেয়েরা এখন ভদ্রতার খাতিরে বিদেশে গিয়ে চাকরি নিচ্ছে। আমার বক্তব্য হলো কেন সেই ভদ্রতাটা আমরা আমাদের ঘরে ঘরে তৈরি করতে পারবো না? কারণ আমরা যদি নিজেরা একদম বেস লেভেল থেকে, ফ্যামিলি লেভেল থেকে, সিঙ্গুলার লেভেল থেকে আমরা যদি দুর্নীতিকে প্রশ্রয় দিই, তাহলে দুর্নীতি বাড়বে। আর যদি দুর্নীতির বিরুদ্ধে আমরা মুখ খুলি, তাহলে দুর্নীতি কমবে। আর তাহলেই একমাত্র দেশের যেইটুকুনি রয়েছে সেইটুকুনি বাঁচানো যাবে। এবং সেইখান থেকে আমাদের দেশ ঘুরে দাঁড়াতে বাধ্য, কারণ আমাদের দেশে কালচারে, সংস্কৃতিতে তো কোনো প্রবলেম নেই, ছিল না। তো সেই প্রবলেম কেন এখন দেখা দিচ্ছে? নিশ্চয়ই কোনো কারণে। সেই কারণগুলো চোখের সামনে দেখার পরে যদি আপনি উঠে বেরিয়ে যান, সেটাকে প্রবলেম হিসেবে আইডেন্টিফাই না করেন এবং এটা ভাবেন যে আমার জীবনটুকু চলে গেলেই হলো, আমি তো পার পেয়ে গেলাম, তাহলে বলবো আপনি ভীষণ 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 স্বার্থপর। এইভাবে কোনো জাতি বাঁচেনি। এবং বাইরে গিয়ে দেখুন, বাংলার অপমান হচ্ছে। বেশ, বাংলার অপমান হচ্ছে। একদম শেষের দিকে একটা লাইনে আনসার নেব মনি, এই যে কাজ, আপনি যে কাজে এত ডিভোটেডলি করেন এবং কমিটেডলি করেন, সেটা আপনার এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে। সেই কাজ যখন আপনার কমে যাচ্ছে এবং যে কারণ আপনি বললেন সিন্ডিকেট আপনার ইন্ডাস্ট্রিতে, হ্যাঁ, কীরকম মনে হয় এটা নিয়ে? এটা বলবো প্রথম সংক্ষেপে। আর তার সাথে 2026 ভোট, বিধানসভা নির্বাচন, সরকার, বাংলার সরকার নির্বাচন কতটা গুরুত্বপূর্ণ? খুব সংক্ষেপে। খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যে মানুষ খুব দায়িত্ব নিয়ে এবার ভোট দিলে ভালো হয়। কারণ দেখুন, যাকে ভোট দেবেন সেই থাকবে। মানে আমরাই কিন্তু সেই চাবিকাঠিটা নিয়ে ঘুরছি যে আমাদের ভালো হবে না খারাপ হবে। এবার বিশ্বাসটা কার হাতে তুলে দেব, কাকে বলবো যে রাজ্য চালনা করো? এবং এতগুলো চোখের সামনে এত রকমের ঘটনা দেখার পরে আমরা যদি তার থেকে কোনো কিছুই না শিখলাম, তাহলে বলতে হবে যে আমরা বেশ ভালোই আছি, এরকমটা আরও হোক। বেশ। আর আপনার কাজের ক্ষেত্রে যদি একটু এক্সপ্রেস করেন, আমি জানি এটা একটা ইমোশনাল কোয়েশ্চেন, বাট তাও কাজের ক্ষেত্রে আমি এটাই বলবো, যেহেতু আমি মাল্টি ডিমেনশনাল, আমি মিস ইন্ডিয়া উইন করেছি, কিন্তু এখানে কোনো প্রচার পাইনি অদ্ভুতভাবে। আমার ছবি এলে তার প্রচার হয় না, জানি না কেন। এবং অনেক কাজ করেছি, পেন্টার হিসেবে কাজ করছি, ডান্সার হিসেবে কাজ করছি, কিন্তু সেই জায়গাগুলো তুলে ধরা হয় না। অনেক এমন লোকের পাবলিসিটি দেখি যাদের পাবলিসিটি না হলেও চলে যাচ্ছে, মানে তারা বেশ ভালো আছে, কিন্তু যখন পাবলিসিটির প্রয়োজন, যখন কোনো মানুষ এগিয়ে যাচ্ছে একটা নতুন কাজ নিয়ে, যখন অন্য দিক থেকে সেই ইনভিজিবল একটা ফোন কল এসে জিনিসটাকে ঘেঁটে দিচ্ছে, আমি সেই লোকগুলোকে বলছি যারা ফোন কল করতে এতটা টাইম আপনারা দিনে খরচ করেন, যে এই করে আলটিমেটলি কি হবে? ওই সেলফিশ লাইফটুকু, মানে নিজের জীবনটা তো পার হয়ে যাবে, তারপরে দুসরে যায় ভাড়মে। বেশ দারুণ বললেন মৌবনী, অনেক ধন্যবাদ। আপনি আপনার ব্যস্ত স্কেডিউলের মধ্যে আপনি সময় দিচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ এই পর্ব দেখবার জন্য। নীতি নির্ণয়ন আর দুর্নীতিতে কিন্তু আরও অনেক অতিথিরা আসবেন এবং তারা মূল্যায়ন করবেন সমাজে যা ঘটছে,
বাকি সবটাই সিদ্ধান্ত আপনাদের ওপর, আপনারা যারা অনুষ্ঠান দেখলেন। ভালো থাকবেন। অন্যান্য সব অনুষ্ঠানের জন্য দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। নমস্কার।